নমস্কার, আমার এই চ্যানেলে আপনাদের স্বাগত। মনের মুকুরে প্রতিবিম্বিত কিছু ভাবনা, কিছু স্মৃতি আর কিছু গল্পকে নিয়ে আমার এই চ্যানেল। বাংলা সাহিত্যে রোমাঞ্চকর কিছু গল্প নিয়ে সাজানো আমাদের এই বিশেষ প্রতিবেদন। আজকের গল্প গুপ্ত বাড়ির গুপ্ত রহস্য। রচনা ও গল্প পাঠে পুলক ঘোষ। আমার মামার বাড়ি কয়েকটা বাড়ির পরেই ছিল গুপ্তবাবুদের বাড়ি। গুপ্তবাবু মারা যাওয়ার পর থেকে অনেক দিন ধরেই ওই দোতলা বাড়িটার একতলাটা প্রায় খালিই পড়েছিল। কোনো ভাড়াটে এলে কোনো এক অজ্ঞাত কারণে বাড়ি ছেড়ে অন্যত্র চলে যেত। এই ঘন ঘন ভাড়াটে বদল হলে বাড়ির বদনাম হয়। কানাঘুষোয় সবাই বলতে থাকে, ও বাড়িতে নিশ্চয়ই কোনো গণ্ডগোল অথবা ভূতের উপদ্রব আছে। গুপ্তবাবুর স্ত্রী অবশ্য বলেন, আরে ভূত টুত কিছু নয়, আসলে এ বাড়িটা বড় পয়া বাড়ি। যে এ বাড়িতে ভাড়াটে হয়ে আসে কিছুদিনের মধ্যেই তাদের কপালে ঠিক একটা নিজস্ব ফ্ল্যাট বা বাড়ি জুটে যায়। সামান্য কটা পেনশনের টাকায় কি আর সংসার চলে? তাছাড়া একতলাটা বড়ই ফাঁকা ফাঁকা লাগে বলি ভাড়া দিই, নইলে এ বাড়ি ভাড়া দিতে আমার এতটুকু ইচ্ছা ছিল না। তো প্রবীরবাবু অনেক খোঁজাখুঁজির পর এ বাড়িতে ভাড়া এলেন। তখনও মাসিমা, মানে গুপ্তবাবুর স্ত্রী, এগুলো তাকে বলেছিলেন। প্রবীরবাবু ছিল লেখালেখির শখ। সারাদিন অফিসের পর বাড়ি ফিরে রাতে বসে যা একটু আধটু সাহিত্য চর্চা। নতুন ভাড়া বাড়িতে হপ্তাখানেক কাটার পর একদিন 11টা নাগাদ বসলেন লেখার জন্যে। তখন আশেপাশের সব বাড়ির আলোগুলোও নিভে গেছে। প্রবীরবাবু টেবিল ল্যাম্প জেলে আপন মনে লিখেই চলেছেন। রাত যত বাড়ছে জানলার বাইরে অন্ধকার ততই ঘুরঘুটি হচ্ছে। বাড়ির দক্ষিণ ঘিরে সরকারবাবুদের বাগান, আর ওটা পেরোলেই হাইওয়ে। রাত যত বাড়ে ততই ওই হাইওয়ে ধরে মালপত্র বোঝায় লরিগুলো হেডলাইট জেলে আকাশ বাতাস কাঁপে ছুটে যায় ওই সময়। প্রবীরবাবু তখন বেশ মন দিয়ে লিখছিলেন। এই সময় সদর দরজায় একটা খটখট করে আওয়াজ হলো। আওয়াজটা হলো অবশ্য ঘরের ভিতর দিক থেকেই। প্রবীরবাবু বুঝে উঠতে পারলেন না, হঠাৎ দরজায় এমন আওয়াজ কেন। কিছুক্ষণ লেখা বন্ধ করে ভাবলেন, এটা তার মনের ভুল নয় তো? এ বাড়িতে তো বেশ কিছুদিন কেটে গেল, কিন্তু এমন আওয়াজ আগে তো কখনো কানে আসেনি। চিন্তাটা খানিকটা ফিকে হয়ে হলে প্রবীরবাবু আবার লেখায় ডুব দিলেন। প্রায় আধ ঘন্টা পর আবার সেই আওয়াজ। এবার তিনি সত্যি সত্যি ধন্দে পড়ে গেলেন। নানা রকম এলোমেলো উদ্ভট চিন্তা মাথায় সেবার ভিড় করতে লাগলো। সে রাতের মতো লেখালেখি বন্ধ করে শুতে গেলেন প্রবীরবাবু। আলো নিভিয়ে শুতে যাবেন এমন সময় হঠাৎ একটা আলোর ঝলকানি দেওয়ালে পড়তে দেখে চমকে উঠলেন তিনি। বুঝতে পারলেন না হঠাৎ আলোটা এলো কোথা থেকে। চারিদিকে ঘুটঘুটে অন্ধকার, বাইরে থেকেও তো টর্চের ফোকাস বলে মনে হলো না। নিছক একটা আলো হঠাৎ এসে দেওয়ালে পড়ে আবার সঙ্গে সঙ্গে সরে গেল। প্রবীরবাবুর কাছে ঘটনাটা কেমন যেন রহস্যময় মনে হলো। সেটাতে তারপর খুব একটা কিছু ঘটনা আর ঘটেনি। প্রবীরবাবু এরপর কখন যে ঘুমিয়ে পড়েছেন তো নিজেই টের পাননি। পরের দিন সাত সকালে ডোরবেলের আওয়াজে প্রবীরবাবুর ঘুমটা ভেঙে গেল। সদর দরজা খুলে দেখলেন সাইকেল নিয়ে দাঁড়িয়ে রয়েছে একটা বছর 25-এর যুবক। যুবকটি বলল, গুপ্তবাবুকে একবার ডেকে দেবেন? প্রবীরবাবু বললেন, গুপ্তবাবু তো অনেক দিন হলো মারা গেছেন, আমি কি ওনার স্ত্রীকে ডেকে দেবো আপনাকে? যুবকটি বলল, না না, ওনাকে আর ডাকতে হবে না। তো আপনি বুঝি এবারে নতুন ভাড়াটে? তা কবে এসেছেন? প্রবীরবাবু বললেন, এই তো কিছুদিন হলে এসেছি। আপনাকে তো ঠিক চিনতে পারলাম না। যুবকটি বলল, হা হা, আপনি আবার আমাকে এটা চিনবেন কি করে? আগে আমি এ বাড়িতে অনেক দিন ভাড়া ছিলাম। আপনি ভাড়াটে বলি একটা কথা মশাই আপনাকে বলছি, যেন আবার পাঁচ কান করবেন না। প্রভুবাবু হেসে বললেন, আরে না 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 না, বলুন না। এই যে বাড়ির বাইরে যাওয়ার দরজাটা দেখবেন রাত বিরতে খটখট আওয়াজ করবে, আর সারা বাড়ি রাতে অন্ধকার হলেই একটা আবছা আলোর ঝলক
মাঝে মাঝে দেওয়ালে খেলে বেড়াবে, অবশ্য ভয় পাবেন না জানো। অবাক হয়ে প্রবীরবাবু বললেন, আরে গত রাত্রি তো এ তো ঘটেছে। আরে মশাই আসুন না বাড়ির ভেতরে, একটু ঘরে বসি না হয় কথা হবে। যুবকটি এবার আপত্তি তুলে বলল, না 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 না, আজকে নয়, আজ একটু তাড়া আছে, আপনি বরং আমাকে একটু জল খাওয়াতে পারেন। প্রবীরবাবু ভিতরে গিয়ে যুবকটির জন্য জল এনে দেখলেন বাইরে কেউ নেই। সদর দরজা বন্ধ করে ঘরের ভিতর আসতেই প্রবীরবাবুর স্ত্রী এক গ্লাস জল হাতে নিয়ে প্রবীরবাবুকে ঘরে ঢুকতে দেখে একটু অবাক হয়ে জিজ্ঞাসা করলেন, কী হলো, সাত সকালে জল হাতে নিয়ে কোথায় গেছলে? প্রবীরবাবু বললেন, একজন জল চাইলো তাই দিতে গিয়েছিলাম, কিন্তু দিতে গিয়ে দেখি বাইরে কেউ নেই। প্রবীরবাবুর স্ত্রী বলে ওঠেন, আরে ওসব তোমার মনের ভুল, সবসময় ওই নিজের লেখার মধ্যে ডুবে থাকো তো, তাই উটকো চিন্তা মাথায় আসে যত সব। কোথাও কিছু নেই না, কে সাত সকালে এসে তোমার কাছে এসে জল চাইলো। প্রবীরবাবু এবার এগিয়ে গিয়ে বলেন, আমি মিথ্যা কথা বলছিলাম নাকি? এরপর যুবকটির সাথে যা যা কথা হয়েছিল সবই বললেন স্ত্রীকে। আর এই শুনেই প্রবীরবাবুর স্ত্রী বলেন, আমারও মনে হয় কি জানো, এটা একটা ভুতুড়ে বাড়ি, তাই খালি পড়েছিল। প্রবীরবাবু বললেন, তোমায় কে বললো এটা ভুতুড়ে বাড়ি? স্ত্রী বললেন, এত কিছু শোনার পরও তুমি বলছো এ বাড়িটা ভূতটুত নেই? আমি আর বাবা এ বাড়িতে থাকবো না, তুমি অন্য বাড়ি দেখো। তো কথাবার্তার আওয়াজ শুনে ওপর থেকে মাসিমা নিচে নেমে এলে প্রবীরবাবু তখন মাসিমাকে পুরো ঘটনাটা বললেন। শুনে মাসিমা বললেন, তখন তোমার মেসমশাই বেঁচে ছিলেন জানো, সেই সময় সমাজবিরোধীদের দৌড়াতে এ তল্লাটে টেকা যেত না। একবার একজন সমাজবিরোধী যুবক আমাদের দরজায় এসে টোকা মেরে, টোকা মারা সত্ত্বেও আমরা ভয়ে দরজা খুলিনি। পরের দিন হাইওয়ের ধারে একটা লাশ পড়ে থাকতে দেখে পাড়ার লোকেদের সাথে তোমার মেসমশাই ভীষণ মনমরা হয়ে পড়েছিলেন। বারবার বলছিলেন দরজাটা খুলে দিলে হয়তো ছেলেটা মরতো না। পুলিশের তাড়া খেয়ে যখন ছুটে পালাচ্ছিল তখন একটা লরি হেডলাইট জেলে প্রচণ্ড গতিতে ছুটে আসছিল। ছেলেটা ভেবেছিল হয়তো রাস্তা পেরিয়েও পালিয়ে যেতে পারবে, একদমই অনুমান করতে পারেনি লরিটা কত দ্রুত আসছিল। তবে আগের ভাড়াটেদের বলতে শুনেছি আঁধার রাতে একটা আলোর ঝলকানি ঘরের দেওয়ালে পড়ি সরে যায়, আর মাঝে মাঝে দরজায় একটা ঠক ঠক আওয়াজ হয়। তখন আমিও ভয় পেয়েছিলাম। তারপর থেকে যত ভাড়াটে আসে কিছুদিন থেকেই তারা নিজে থেকেই চলে যায়। এরপর ওই তোমাদের যিনি আগে ভাড়াটে ছিলেন তিনি ছিলেন পদার্থবিদ্যার একজন অধ্যাপক। তিনিই শেষে এই আলোর রহস্য উদ্ঘাটন করেন। দেখালেন সকলেই মিছিমিছি ভয় পেয়েছে। আসলে হাইওয়েতে হেডলাইট গেলে দ্রুত ছুটে আসা লরিগুলো চকিতে বাঁক নিলেই ওই আলোর তীক্ষ্ণ রশ্মি সরাসরি জানলা দিয়ে ঘরে ঢুকে 1 সেকেন্ডের ভগ্নাংশে সরে যায়। আসলে বেশি রাত হলেই এটা দেখা যায়। প্রবীরবাবু মাসিমার কথাগুলো চুপচুপ শুনলেন, কিন্তু সকালে নিজের চোখে দেখা যুবকটির ছবি মন থেকে মুছে ফেলতে পারলেন না। এরপর যতদিন ও বাড়িতে ভাড়া ছিলেন ততদিন দরজার খটখট আওয়াজ আর আঁধার রাতের ঝলকানি প্রবীরবাবুর পিছু ছাড়েনি। যদি আমার চ্যানেলটি আপনাদের ভালো লাগে তবে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি ক্লিক করে দেবেন, যাতে এরকম আরও অনেক ভিডিও আপনাদের দিতে পারি। আপনাদের একটা লাইক আমাকে এরকম আরও ভিডিও বানাতে সাহায্য করবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।